ডেবিট, ক্রেডিট অথবা প্রিপেইড কার্ড ব্যবহারের ক্ষেত্রে একটি বড় গোপনীয় জায়গা হচ্ছে মার্কআপ চার্জ। এই মার্কআপ চার্জের বিষয়ে কেউ কেউ ঠিকমতো বলতে চায় না, কেউ কেউ বলতে আমি বোঝাচ্ছি ব্যাংক কর্মকর্তা, তাদেরকে জিজ্ঞাসা করে করে জানতে হয়। এই মার্কআপ হচ্ছে এমনই একটা বিষয় যেটা আপনার কাছে গোপন থাকবে বা শর্ত প্রযোজ্যর মতন নিচে এত ছোটোভাবে শর্ত লেখা থাকবে, ওই শর্ত আপনার খুঁজে পেতে খবর হয়ে যাবে। সেজন্য আপনাকেই জেনে নিতে হবে আপনার মার্কআপ চার্জ, এবং এই মার্কআপ চার্জ কীভাবে কতটুকু আপনার লেনদেনের ক্ষেত্রে ইফেক্ট হতে পারে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলে এসেছি। তো চলুন দেরি না করে শুরু করি। মার্কআপ চার্জ কি, কেন, এবং এটা কোন জায়গায় অ্যাপ্লিকেবল হয়, কোন জায়গায় ব্যবহার হয়, এটা কিভাবে জেনে নিতে পারেন বা এর থেকে পরিত্রাণেরও যদি কোনো উপায় থাকে সেটি কি। তো চলুন দেরি না করে শুরু করি মার্কআপ চার্জ বিষয়ে বিস্তারিত। মার্কআপ চার্জ নিয়ে যদি প্রথমে বলতে হয় তাহলে বলতে হয় এটি যে যখন আপনারা একটি ডুয়েল কারেন্সি কার্ড নেবেন, বাংলাদেশের ক্ষেত্রে যদিও আমার কাছে মনে হয় যে কিছু কিছু ব্যাংক বলে থাকে তারা মাল্টি কারেন্সি কার্ড চালু করেছে, কিন্তু প্রকৃতপক্ষে মাল্টি কারেন্সি কার্ড দেখা যায় না। যেমন এই যে পেওনিয়ারের কার্ড, এই যে পেওনিয়ারের কার্ড কিন্তু মাল্টি কারেন্সি হয়ে থাকে, অর্থাৎ এখানে কিন্তু ইউরো অ্যাকাউন্ট থাকে, মানে ইউরোতেও ব্যালেন্স থাকে, আপনি ইউরোতে ব্যালেন্স রাখলেন, ইউএসডি রাখলেন, যখন আপনি ইউএসডিতে ট্রানজ্যাকশন করবেন তখন ইউএসডি থেকে কাটবে, যখন আপনি ইউরো রাখবেন ইউরো থেকে কাটবে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে হয় প্রকৃতপক্ষে বেশিরভাগই ডুয়েল কারেন্সি কার্ড। তো ডুয়েল কারেন্সি কার্ড যখন হয়, এই ডুয়েল কারেন্সি মানে কি, বাংলাদেশি টাকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ডলার। এই ডলারের ক্ষেত্রেও আবার দুটো ভাগ আছে, মানে এই ডুয়েল কারেন্সির মধ্যে দুটো ভাগ আছে, মানে ভাগ হয়ে যাচ্ছে সেই ট্রির মতো, ডিসিশন টেবিল, তো ট্রির মতো ভাগ হয়ে যাচ্ছে। তো বাংলাদেশে কার্ড হয় কয় রকম, আপনি ক্রেডিট, ডেবিট, প্রিপেড যাই হোক না কেন, কার্ড হয় দুই রকম। একটা হচ্ছে ডুয়েল কারেন্সির মধ্যে বাংলাদেশি টাকা এবং ডলার, এর মধ্যে দুইটা ভাগ আছে। একটা হচ্ছে যেটার মধ্যে শুধু টাকাই থাকবে আর ডলার এন্ডোর্সমেন্ট করা থাকবে, ডলার আপনি যখন খরচ করবেন ওই মুহূর্তে ডলারের যা দাম আছে সেই অনুযায়ী ডলার কাটবে, এটা একটা। আর একটা হচ্ছে আপনার কার্ডে ডলার এবং টাকা ভাগ করা থাকবে, ক্রেডিট, ডেবিট, প্রিপেড দুই ক্ষেত্রেই বলছি। আপনার কার্ডে টাকা ভাগ করা থাকবে, ধরুন 1 লাখ 1 লাখ বাংলা টাকা এবং 1 লাখ বাংলা টাকা সমপরিমাণ, ধরে নিন যে $800। $800 আছে আপনার ক্রেডিট কার্ডে বা ডেবিট কার্ডে বা প্রিপেড কার্ডে, $800 আছে এবং 1 লাখ বাংলা টাকা আছে। বাংলা টাকাকে ডলার করতে হলে আবার সেটা আলাদাভাবে আবেদন করে তারপর সেটাকে রূপান্তর করতে হবে। তো এই হচ্ছে দুই ধরনের কার্ড আছে। তো এই দুই ধরনের কার্ড কোন ধরনের কি সুবিধা অসুবিধা সেটা নিয়ে আমি পরবর্তীতে মানে শেষের দিকে বলবো। তো প্রথমে বলি মার্কআপ নিয়ে, যেহেতু আমাদের এই আজকের এই মূল আলোচনা। তো মার্কআপের বিষয় যদি বলতে হয়, ধরুন আমি প্রথমে ধরে নিচ্ছি এই কার্ডটার মধ্যে আমার $500 আছে। এখন বাংলা টাকা কত আছে সেটা আমি বাদে দিলাম, কারণ বাংলা টাকায় মার্কআপ হয় না, মার্কআপ হয় মার্কিন ডলারের সাথে। এখন ধরে নিন এখানে $500 আছে আমার এই কার্ডে। এখন এই $500 মধ্যে আমি এখন $100 লেনদেন করলাম। লেনদেনটা করলাম কোথায়, একটি ই কমার্স সাইটে অথবা পস মেশিন মানে পয়েন্ট অফ সেল, কোনো একটি দোকানে গিয়ে কিছু শপিং করলাম, ধরুন $100 শপিং করলাম। তো এই $100 শপিং যদি করি, আমাকে $100 কাটবে, কারণ আমি শপিংটা করলাম মালয়েশিয়াতে অথবা দুবাইতে অথবা আবুধাবিতে অথবা অন্য কোনো দেশে অথবা ভারতে, যেখানেই হোক না কেন। মার্কিন যুক্তরাষ্ট্র ব্যতীত অন্য কোনো দেশে যদি হয়, হ্যাঁ এখানে একটা ব্যতিক্রম আছে, যেমন ওটাকে বলা হচ্ছে ক্যাম্বোডিয়াতে আবার মার্কিন ডলারেও ট্রানজ্যাকশন হয়, সুতরাং ওইখানকার হিসাব একটু আলাদা। মার্কিন ডলারে যদি আপনার কার্ড থেকে সোয়াইপ করা হয়, সেক্ষেত্রে ধরুন $100 আপনি একটি পণ্য কিনলেন বা ট্রানজ্যাকশন করলেন বা লেনদেন করলেন, $100 কিন্তু কাটবে। সেই $100 আপনি কত টাকা দিয়ে ব্যাংক থেকে কিনেছেন সেটা আলাদা হিসাব, সেই হিসাবে আমি যাচ্ছি না। মার্কআপটা কি সেটা বোঝাচ্ছি। মার্কআপ হচ্ছে মার্কিন ডলার ব্যতীত অন্য কোনো মুদ্রায় যখন আপনি লেনদেন করবেন, সেই মুদ্রায় মার্কিন ডলার থেকে যখন রূপান্তর করা হবে, সেই রূপান্তরের যে চার্জ আছে তার সাথে অতিরিক্ত হারে 3%, কোনো কোনো ব্যাংকে 4%, কোনো কোনো ব্যাংকে 5% পর্যন্ত মার্কআপ চার্জ হয়ে থাকে। আবার দেখা যায় এটিএম থেকে টাকা যখন আপনি উঠাবেন, সেই সময় এটিএম মেশিনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আসে 7%, কিছু কিছু ক্ষেত্রে 15% পর্যন্ত মার্কআপ চার্জ তারা করে। তবে
সেরকম ক্ষেত্রে আমি অনেক আগে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে ভাই, আপনারা এটিএম থেকে যদি আপনাদের কার্ড থেকে টাকা তুলতেই হয় বিদেশে গিয়ে, তাহলে অবশ্যই কন্টিনিউ উইদাউট কনভার্সন দিবেন, এটা মনে রাখবেন। মানে কনভার্সনটা আপনার ব্যাংক করবে, আপনার ব্যাংকে ধরেন আছে মার্কআপ 3%, আপনার ওই 3% দিয়ে কাজ হবে। তো যাই হোক, মার্কআপ চার্জটা কি বুঝতে পেরেছেন? মার্কিন ডলার ব্যতীত রুপি হোক, রিঙ্গিট হোক, সিঙ্গাপুরি ডলার হোক, আমিরাতি দিরহাম হোক, যেই দেশের যেই মুদ্রাতে আপনি লেনদেন করেন না কেন, যখন আপনি লেনদেন করবেন তখন আপনার লেনদেনের মাত্রাটা নির্ভর করবে আপনি প্রথমে যে ডলার আছে সেই ডলারের সাথে, মনে করেন আপনি দেরহামে লেনদেন করছেন, ডলারের সাথে দেরহামের লেনদেন কত, ধরে নিন $1 আপনি 3 দেরহাম পাচ্ছেন, তাহলে ওই 3 দেরহাম ঠিকই পাবেন আপনি $1, কিন্তু তার সাথে আপনাকে আরও 3% চার্জ যুক্ত করে দেওয়া হবে। এইটাই হচ্ছে মার্কআপ। তো এই মার্কআপটা কিছু কিছু ব্যাংকে আবার কমও আছে, কিছু কিছু প্রিপেইড কার্ডের ক্ষেত্রে আমি দেখেছি 2%, কিছু কিছু প্রিপেইড কার্ডের ক্ষেত্রে 2.5%। তবে এখানে একটা কথা বলছি, আপনারা ভালো করে শোনেন, এদের কিন্তু অনেক ফাড়া ফুসুর আছে, মানে অনেক গোপন বিষয় আছে। গোপন বিষয় বলতে এরকম, দেখবেন যে ব্যাংক 2% চার্জ রাখে ও যে খুব ভালো তা না, যে ও আপনাকে কার্ড দিচ্ছে 2%, মানে অন্যান্য সব ব্যাংক, বেশিরভাগ 90% ব্যাংকই মার্কআপ মানে 3%, কিন্তু আপনাকে সেই ব্যাংক চার্জ করছে মাত্র 2%। কেন? সে কি লস দিয়ে করবে নাকি লাভ কম করবে অন্যান্যদের থেকে? কোনোটাই না। সে দেখবেন যে সে আপনাকে যখন আপনি টাকা লোড করবেন সে একটা লোডিং চার্জ রেখে দিচ্ছে। তো লোডিং চার্জ মানে কি? আপনি সেটা ইউএসডিতে করলেও যাই করেন না কেন, আপনার তো সেই হিসেবে সেই ব্যাংক আরও বেশি টাকা নিচ্ছে আপনার থেকে। অন্যান্য ব্যাংকে তো আপনি ডলার লোড করার সময় কোনো টাকা নিচ্ছে না, যা লোড করছেন মনে করেন 115 টাকা ডলার, আপনি 115 টাকা দিচ্ছেন, আপনার অ্যাকাউন্টে $1 দিয়ে দিচ্ছে, কিন্তু সে তো আপনাকে 115 টাকা $1 দিচ্ছে না, সে একটা লোডিং চার্জ রেখে দিচ্ছে। অথবা কোনো কোনো ব্যাংক বলে, এর মধ্যে ইসলামী ব্যাংকও পড়ে এবং ইসলামিক পদ্ধতির অনেকগুলো ব্যাংক পড়ে। ইসলামিক পদ্ধতির অনেকগুলো ব্যাংক, যেমন আমারও কার্ড আছে, কয়েকটা ব্যাংকেরই কার্ড আছে, তারা কেউ বলে না আমাদের কোনো মার্কআপ চার্জ আছে। ইসলামী ব্যাংকও বলে আমাদের কোনো মার্কআপ চার্জ নেই। মার্কআপ চার্জ নেই তাহলে তো অনেক ভালো হওয়ার কথা, কিন্তু অনেক ভালো কেন হয় না? আপনি শেষ পর্যন্ত দেখবেন অনেক ভালো হচ্ছে না। হ্যাঁ, হয়তো অন্যান্য ব্যাংকের তুলনায় ভালো হচ্ছে, কিছুটা কিছুটা তো ভালো হচ্ছে, কিন্তু অনেক তুলনায় ভালো হচ্ছে না। মানে সেই তুলনায় ভালো হচ্ছে না যেই তুলনায় তারা বলছে যে কোনো মার্কআপ চার্জই নেই, মানে 3% কম, তার মানে তো অনেক কম। তো এখানে কথা হচ্ছে যে তারা তাদের এন্ডোর্সমেন্টে একটা চার্জ রাখে, এন্ডোর্সমেন্টটা তারা ফ্রি করে না, যেটা প্রায় বেশিরভাগ ব্যাংকই ফ্রি করে দেয়, তারা এন্ডোর্সমেন্টে একটা কিন্তু চার্জ রাখে, এখানে একটা চার্জ তারা নিচ্ছে। দ্বিতীয় কথা, তারা মার্কআপ ফি রাখছে না, কিন্তু তাদের কিন্তু একটা ফরেন ট্রানজ্যাকশন চার্জ আছে। মানে সে ফরেন ট্রানজ্যাকশনটা আপনি যদি ডলারেও করেন তাতেও আপনার চার্জ দেওয়া লাগবে, তখন দেখবেন আবার খরচ আবার বেশি পড়ে যায়। ধরুন আপনি আজকে 115 টাকা মার্কিন ডলারের রেট, 115 টাকা দিয়ে, এটা একটা বেসরকারি ব্যাংক, এই ব্যাংকে আপনি কার্ডে টাকা লোড করলেন, ধরুন $50 লোড করলেন, লোড করে আপনি $50 দিয়ে কিছু একটা কেনাকাটা করলেন, $50 কিনলেন। আপনি ধরে নিন আপনি ফেসবুকে $50 দিয়ে কিছু একটা করলেন, একটা ক্যাম্পেইন করলেন বা যাই কিছু করলেন, আপনি $50 খরচ করলেন, আপনি $50 খরচ হলো, 115 গুণ 50 যা হয় আপনি হিসাব করেন, তত টাকা আপনার খরচ হলো। কিন্তু এটা যদি আপনি ওই যে যারা 1% লোডিং ফি নিবে তাদের ব্যাংক দিয়ে করেন, তাহলে দেখেন আপনি কিন্তু ওই 115 টাকা ডলার দিয়েও ওই কিন্তু খরচ হবে না, খরচ কিন্তু আরও 1% বেশি হয়ে যাবে। আবার যদি দেখেন ইসলামী ব্যাংক বা ইসলামিক পদ্ধতির যে কোনো ব্যাংক, যারা কোনো মার্কআপ ফি রাখে না, কোনো মার্কআপ ফি নেই, কিন্তু আপনি ফরেন ট্রানজ্যাকশন ইভেন ডলারেও যদি আপনি ট্রানজ্যাকশন করেন, তাও আপনাকে 2% বা 3% আপনাকে চার্জ দিতে হবে। তো সেই চার্জটা যখন আপনি দিবেন, তখন আপনি তো সেই ট্রানজ্যাকশনটা আপনি যদিও মার্কিন ডলারে করলেন, তারপরও আপনার কোনো লাভ হলো না, কারণ ফরেন ট্রানজ্যাকশনে করলেই ফরেন ট্রানজ্যাকশন ফি হিসেবে তারা কিন্তু সেই ফিটা কেটে রাখছে, সেটা আপনি ডলারে করেন আর দেরহামে করেন আর রিঙ্গিটে করেন, যেই মুদ্রাতে আপনি লেনদেন করেন না কেন। তো এই হচ্ছে মূলত যে মার্কআপ ফি। মার্কআপ ফি বিভিন্ন ব্যাংক যে কিভাবে নেয়, মার্কআপ ফি অনেক ব্যাংক না নিলেও তারা মার্কআপ ফি এর নাম না ব্যবহার করে অন্য নামে তারা বিভিন্ন রকম ফি আদায় করে থাকে। এটা আমি তাদের সাথে দীর্ঘদিন অনেক ব্যাংকের সাথে অনেক রকম কথাবার্তা বলে বের করেছি যে আপনারা কার্ড ফ্রি দিচ্ছেন, এটা ফ্রি দিচ্ছেন, এসএমএস চার্জ নিচ্ছেন না, তাহলে আপনারা নিচ্ছেনটা কি? আমি আপনাদের কার্ড ব্যবহার করছি, আপনাদের তো এই যে কার্ড একটা ব্যবহার করলাম, ব্যবহার করার ফলে আপনাদের কি লস হবে না? এই যে প্লাস্টিক কার্ডটা আমাকে বানিয়ে দিয়েছেন, এটার জন্য একটা খরচ আছে না? তো আপনারা খরচটা কীভাবে উঠাবেন? খরচ তো নিশ্চয়ই আপনার পকেট থেকে দেবেন না। হ্যাঁ, তো
এভাবে করে আমি তাদের স্পেসিফিকভাবে বিভিন্ন প্রশ্ন করেছি, SMS অ্যালার্ট হেন তেন, এত বছর পর কোনো চার্জ হবে কিনা, এই পারপাজে কোনো চার্জ আছে কিনা, এভাবে বিভিন্নভাবে জিজ্ঞাসা করে করে তাদের থেকে এই তথ্যগুলো আমি বের করতে পেরেছি। তো মোটা দাগে আপনি দেখবেন যে কোনো কোনো ব্যাংকের কার্ডে, মানে আপনাকে বিষয়টা চিন্তা করতে হবে এভাবে যে, এবং আপনাকে রাখতেও হবে একাধিক কার্ড যদি আপনি একাধিক রকম মুদ্রায় লেনদেন করেন। ধরুন আপনি এই কার্ডটা রাখবেন মার্কিন ডলারে লেনদেন করার জন্য, কারণ এই কার্ডে মনে করেন যে মার্কআপ চার্জ 5% আছে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ডলারের আপনি একদম 115 টাকা বা 114 টাকা করে ডলার ভরতে পারছেন। 114 টাকা করে আপনার ডলার ভরে আপনি মার্কিন ডলারের কাজ এই কার্ড দিয়ে করেন, কোনো সমস্যা নেই, করে ফেললেন। আর পক্ষান্তরে আপনি মনে করুন যে ওই মার্কআপ চার্জ বা এরকম চার্জ বা বিভিন্ন চার্জ একটু কম আছে, সেরকম 2% আছে বা 2.5% আছে, সেই ক্ষেত্রে আপনি এই কার্ডটা ব্যবহার করুন। এই কার্ডে মনে করেন সেই চার্জ কম আছে, এই কার্ডে আপনি টাকা ভরলেন 115 টাকা করে ডলার, তারপর আপনি সেটা দেরহামে বা রুপিতে বা অন্য যে কোনো মুদ্রায় আপনি যখন লেনদেন করার, তখন সে লেনদেনটা করলেন, তখন আপনি বুঝতে পারলেন যে আপনার এই কার্ডটা যখন আপনি ব্যবহার করলেন তখন আপনার জন্য অন্য মুদ্রা ব্যবহারের জন্য এই কার্ডটা আপনার জন্য ভালো, মার্কিন ডলার ব্যবহার করার জন্য এই কার্ডটা আপনার জন্য ভালো। আমি কিন্তু কোনো ব্যাংকের কথা বলছি না, আপনারা এটা যাচাই করে নেবেন যে কোন ব্যাংকটা ভালো। হ্যাঁ, আমি এটা বলছি যে সাধারণত যে ব্যাংকগুলো থাকে সেই ব্যাংকগুলোর মার্কআপ চার্জ থাকে কনভেনশনাল যে ব্যাংকগুলো, আর ইসলামিক পদ্ধতির ব্যাংকগুলোতে মার্কআপ চার্জ থাকে না, তবে একটা তাদের ফরেন ট্রানজ্যাকশন চার্জ থাকে, যে চার্জটা হয় 2% থেকে 3%-এর মতো। তো তাহলে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা লেনদেন করলে বা কিভাবে লেনদেন করলে আপনারা মার্কআপ চার্জ থেকে কিছুটা হলেও রেহাই পেতে পারেন। আর তার চেয়ে ভাই বড় কথা, সব থেকে বড় কথা, এই নগদ মুদ্রার উপরে আর কিছু নেই, এর কোনো মার্কআপ নেই, কিছু নেই। তবে নগদ মুদ্রা যদি আপনাকে কিনতে হলে চেষ্টা করবেন, যদি কোনো দেশে যান, সেই দেশে যদি আপনার ধরেন সিঙ্গাপুরে যান, সিঙ্গাপুরি ডলার কিনতে গেলে যদি দেখেন অতিরিক্ত বেশি মূল্য দিতে হচ্ছে, তখন আপনি সিঙ্গাপুরি ডলার না নিয়ে মার্কিন ডলারে নিয়ে যাবেন। আর যদি কমে পান সেক্ষেত্রে সিঙ্গাপুরি ডলার বা যে দেশে যাচ্ছেন সেই দেশের মুদ্রা নিয়ে যাবেন। অনেক দূরে দূরের কিছু দেশ আছে, যেমন উজবেকিস্তান, উজবেকের যদি সোম বা এরকম কোনো মুদ্রা যদি নিতে চান, সেই মুদ্রাগুলো বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না। তখন আপনারা কি করবেন, তখন আপনারা ডলারে নিয়ে যাবেন, ডলার নিয়ে যাওয়াটাই আপনাদের জন্য ভালো হবে। তখন যদি সেই মুদ্রা পেয়েও যান কোনো মানি এক্সচেঞ্জে, দেখা যাবে মুদ্রার দাম রাখছে অনেক বেশি, দামগুলো ভালো করে যাচাই করে নেবেন। দাম যাচাই করবেন দুভাবে, একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রেট কখনো দেখবেন না, বাংলাদেশ ব্যাংকের যে ডলার রেট দেয় বা বৈদেশিক মুদ্রার রেট দেয়, সেই রেট কিন্তু আপনার আমার জন্য না, সেই রেট হচ্ছে ব্যাংক টু ব্যাংক, ব্যাংক থেকে ব্যাংকে লেনদেনের জন্য যে রেট সেটা দেয় বাংলাদেশ ব্যাংক। এবং গুগলেও আপনারা কখনো সার্চ করে দেখবেন না, গুগলে সার্চ করে দেখলে উল্টাপাল্টা রেট দেখায়, তারা সাধারণত বাংলাদেশ ব্যাংক বা এরকম কোনো সোর্স থেকে নিয়ে গুগলে দেখায়। আপনারা রেট দেখবেন যে কোনো একটা সরকারি ব্যাংকের ওয়েবসাইটে যাবেন, সেখানে ফরেন এক্সচেঞ্জ রেট দেখবেন, সোনালী ব্যাংকেরটা দেখতে পারেন। সোনালী ব্যাংকের যে রেট থাকে, সোনালী ব্যাংকের রেট দেখলে ওই রেটের কাছাকাছি প্রায় সব ব্যাংকের রেট হয়ে থাকে, 10-20 পয়সা পার্থক্য হয়ে থাকে, এর থেকে বেশি খুব একটা পার্থক্য হয় না। এই রেটের কাছাকাছি আপনারা লেনদেন করার চেষ্টা করবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটা আপনাদের কোনো না কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই এটা লাইক দেবেন। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে খুব শীঘ্রই, নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসবো আপনাদেরই সাথে। সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।